ওয়েলকাম এভরিওয়ান। আমাদের এই কোর্সের আজকে আমরা লাস্ট টপিক নিয়ে কথা বলবো এবং সেটা হচ্ছে রিগ্রেশন। রিগ্রেশন নিয়ে আমি একটা বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে তোমাদের অনেকেই তোমরা চাও না চাও, পছন্দ করো আর না করো, তোমরা মেশিন লার্নিংয়ের দিকে তোমাদেরকে যেতে হবে, কারণ পৃথিবী ওদিকে আগাচ্ছে। স্কিপ করার, অ্যাভয়েড করার কোনো উপায় নাই। তো আমরা আমাদের এই রিগ্রেশনটা যেখানে ছেড়ে যাব, মেশিন লার্নিং এক্স্যাক্টলি ওখান থেকেই পিক আপ করবে। মেশিন লার্নিংয়ের অনেক ধরনের প্রবলেম নিয়ে ডিসকাশন করা হয় এবং মোস্ট লাইকলি প্রথম প্রবলেমটা তারা ডিসকাস করবে লিনিয়ার রিগ্রেশন। তো this is an introduction to, you can think of this as an introduction to that also, or an exposure to regression. ওকে, কারণ রিগ্রেশনে শুধু লিনিয়ার না, নন লিনিয়ারও থাকে। অত কিছু আমরা করবো না। তো যাক, এখানে আমরা কী নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা ইন্ট্রোডাকশন কিছু নিয়ে কথা বলবো, লিস্ট স্কোয়ার লিনিয়ার রিগ্রেশন, আর লাস্টে আমরা পিয়ারসনস কোরিলেশন কোএফিশিয়েন্ট নিয়ে আমরা কথা বলবো। So this is the problem. All problems in science and engineering have a dependent variable and an independent variable. কোন একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, যেটা কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, যেটা কোনো একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে চেঞ্জ করে। টাইমের সাথে সাথে কিছু চেঞ্জ হয়, স্পেসের সাথে কিছু চেঞ্জ হয়। এবং ফর আ লার্জ ক্লাস অফ প্রবলেম, দ্য ডিপেন্ডেন্সি বিটুইন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ লিনিয়ার। তার মানে বিহেভিয়ারটা লিনিয়ার। এদিকে যখন আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা যখন আমার বাড়বে, তখন আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাও বাড়বে। আমি বলতে চাচ্ছি না যে এগুলো একটা স্ট্রেট লাইনের উপরে থাকবে, আমি বলতে চাচ্ছি যে ট্রেন্ড আমার লিনিয়ার থাকবে, ইনক্রিজিং ট্রেন্ড অথবা ডিক্রিজিং ট্রেন্ড থাকবে। আমার ট্রেন্ডের কথা বলছি আমি। ওকে, ফর আ লার্জ ক্লাস অফ প্রবলেম দ্য ট্রেন্ড উইল বি লিনিয়ার। আর যদি লিনিয়ার নাও হয়, যেমন আমি আমার ট্রেন্ড যদি আমার এরকম কিছু থাকে, নন লিনিয়ার আমার ট্রেন্ডগুলো, তাহলে আমি ছোট্ট একটা অংশ নিয়ে নেব যেখানে আমার ট্রেন্ডটা লিনিয়ার থাকবে, ভেঙে ভেঙে আমি লিনিয়ার ট্রেন্ড হিসেবে আমি দেখব। সো এই কথাগুলো এখানে বলছে দ্যাট ইজ লিনিয়ার। উইদাউট মাচ fanfare, let us assume that we have two variables x and y. We have two variables x and y, those have a linear relationship between them. Okay, what we understand by a linear trend is not that the point lie what we understand by a linear trend is that the points lie around a straight line. Points lie around a straight line, not necessarily the points are on the line. লাইনের উপরে থাকবে না, লাইনের আশেপাশে থাকবে। ওকে, তো আমরা লাইনের ইকুয়েশন দিয়ে আমরা আরম্ভ করব। y hat equal to alpha plus beta xi. ওকে, এক্সকিউজ মি। সো আমার কাছে এই পয়েন্ট আছে, সামথিং লাইক অনেকটা এরকম x আর y, অনেকগুলো পয়েন্ট আছে আমার। প্রত্যেকটা x পয়েন্টের জন্য প্রত্যেকটা y পয়েন্ট, এবং আমি এসিউম করছি যে এই দুটার ভিতরে ট্রেন্ড হচ্ছে আমার লিনিয়ার। এই পয়েন্টগুলো হচ্ছে আমার xi yi। তাহলে এই পয়েন্ট হচ্ছে আমার xi yi। তাহলে প্রতিটা x পয়েন্টের জন্য আমার যে একটা y পয়েন্ট আসবে লাইনের, এই পয়েন্টটা হবে আমার yi hat। সো আমার লাইনটা হচ্ছে আমার মডেল, xi is the independent variable, yi is the actual data point, yi hat is the model data point. অনেক কথা বলে ফেলেছি, ভারী অনেক কথা বলেছি, আবার রিপিট করছি। xi are the actual data point, yi is the actual data point,
and yi hat is the model data point. আমি যে মডেল তৈরি করতেছি সেই মডেল থেকে আমি যেই ওয়াইটা পাই সেটাকে আমি yi hat বলছি এবং মডেলটা যেহেতু আমার স্ট্রেট লাইনের উপরে এই জন্য আমি বলছি yi hat equal to alpha plus beta xi. Alpha plus beta xi. Yi hat is point on the line corresponding to the point. Yi is the actual observational point, which is different than yi hat. Consider the difference between them. A difference-টাকে আমরা বলছি EI. মানে error বলছি আমরা. A difference between yi hat and yi. Difference between yi hat and yi. So EI পরের স্লাইডে যদিও আছে আমি লিখছি এখানে yi hat minus yi. This is the EI যেটাকে আমরা error বলছি আমরা. Okay? Modeling error বলতে পারি আমরা. So EI is yi. EI is yi minus yi hat. আগের স্লাইডে আমি দেখেছিলাম yi hat minus yi. Doesn't matter কারণ একটু পরে আমি এটাকে স্কোয়ার করব. So yi hat যেহেতু আমার alpha plus beta xi. So yi hat is yi minus alpha minus beta xi. We need to put some condition on EI. এখন আমার তো লাইন বের করতে হবে। লাইন বের করার জন্য আমার আলফা দরকার আর বিটা দরকার এবং আমরা জানি আমাদের জিওমেট্রি থেকে এরকম একটা লাইন থাকলে এই ইন্টারসেপ্ট হবে আমার আলফা আর এই স্লোপ হবে আমার বিটা। এই দুটো আমাকে বের করতে হবে। আমি দুটো বের করলে আমার লাইনের ইকুয়েশনটা আমার বেরিয়ে আসবে। ওকে, তাহলে এখন এই লাইনের ইকুয়েশন বের করার জন্য আমি যদি আমি খেয়াল করি আমার কাছে কি আছে, আমার কাছে xy আছে, আমার কাছে yi আছে। তাহলে EI যদি আমাকে মডেল করতে হয় তাহলে আমার আলফা আর বেটার ভ্যালু লাগবে। আলফা আর বেটার ভ্যালু লাগবে। এটা বের করার জন্য EI এর উপরে আমার কোনো একটা কন্ডিশন দিতে হবে যে দিস ইজ হাউ EI বিহেভস অর দিস ইজ দ্য রেস্ট্রিকশন অন EI আলফা বিটা বের করার জন্য। যাক, প্রথম কন্ডিশন যেটা মাথায় আসে সেটা হচ্ছে যে সবগুলো এরর যোগ করলে আমার জিরো আসবে। সবগুলো এরর যোগ করলে আমার জিরো আসবে। আনফর্চুনেটলি এটাতে আমার কাজ হবে না এই জন্য যে এটা আমাকে ইনফাইনাইট নাম্বারের সলিউশন দেবে। আমি এটা বলছি এই জন্য যে এটা প্রথমে মাথায় আসবে, এটা কাজ করবে না। ঠিক আছে, এটা কাজ করবে না এই জন্য যেটা ইয়োহান গাউস যেটা করেছিল, যেটা প্রপোজ করেছিল যে আমি এররকে স্কোয়ার করে ফেলব। সামেশন অফ EI ইকুয়াল টু জিরো এটা কাজ করবে না এই জন্য যে আমি যদি পিছনে যাই আমার কিছু এরর আমার নেগেটিভ, কিছু এরর আমার পজিটিভ এবং আমার ইনফাইনাইট নাম্বার অফ লাইন্সও যদি থাকে তাও আমার কিছু এরর নেগেটিভ থাকে, কিছু এরর পজিটিভ থাকবে। আমার সামেশন অফ এরর আমার জিরো হবে, ওটা কাজ করবে। তারপর আমি যে কাজ করবে সেটা হচ্ছে যে আমি এররকে আমি স্কোয়ার করে ফেলব। এররকে স্কোয়ার করলে তো আর যেহেতু স্কোয়ার করলে পজিটিভ হয়ে যাবে সেহেতু সবগুলো এরর যোগ করলে আর জিরো হবে না। তাহলে এখানে আমরা একটা জিনিস একটু আমাদেরকে বুঝতে হবে যে সবগুলো সাম স্কোয়ার অফ এরর আমরা যদি SSE বলি, একটু পরে আমাদের এটা লাগবে। সাম স্কোয়ার অফ এরর, সবগুলো এরর যদি আমি যোগ করি তাহলে yi minus alpha minus beta xi হোল স্কোয়ার। ওকে, এটা একটু বোঝার জন্য আমি একটু এখানে আচ্ছা, আমার কাছে অনেকগুলো পয়েন্ট আছে এবং এগুলোর ভেতর দিয়ে আমি একটা লাইন পাস করতেছি যেটা আমি বলতেছি y ইকুয়াল টু আলফা প্লাস বিটা xi এবং আলফা হচ্ছে আমার ইন্টারসেপ্ট আর বিটা হচ্ছে আমার স্লোপ। ওকে, এবং এরর স্কোয়ার। ওকে, এই এরর স্কোয়ারটা কিভাবে বিহেভ করে এটা একটা আমি বোঝাই। আমি যদি ইন্টারসেপ্ট কনস্ট্যান্ট রেখে যদি স্লোপ চেঞ্জ করি, intercept alpha and slope is beta. Intercept constant রেখে যদি আমি আলফা চেঞ্জ করি
বিটা চেঞ্জ করি, স্লোপ চেঞ্জ করি, তাহলে আমার কিন্তু আস্তে আস্তে এরর কমতেছে। ই স্কোয়ার সাম স্কোয়ার কমতেছে, কমতে 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 এক জায়গায় আসবে, মিনিমাম হবে, তারপর কিন্তু আবার বাড়া আরম্ভ করবে। সো আলফা কনস্ট্যান্ট রেখে আমি যদি বিটা চেঞ্জ করি, দের ইজ আ পয়েন্ট ওয়ার দি এরর ইজ মিনিমাম। সিমিলারলি আমি যদি বিটা কনস্ট্যান্ট রেখে, স্লোপ কনস্ট্যান্ট রেখে যদি আমি আলফা চেঞ্জ করি, আমার এরর কমবে 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 এক জায়গায় আসবে, মিনিমাম হবে, তারপর কিন্তু আবার বেড়ে যাবে। তাহলে with respect to alpha and beta, there are points where the error is minimum. With respect to alpha and beta, there are points where the error are minimum. এবং ক্যালকুলাস ইউজ করে আমরা এই ম্যাক্সিমাম মিনিমাম কীভাবে বের করি আমরা জানি। ডিফারেন্সিয়েশন করব, ইকুয়াল টু 0 বসাবো। কিন্তু এরর যেহেতু আমার উইথ রেসপেক্ট টু আলফা বিটা চেঞ্জ হচ্ছে, আমি ডিফারেন্সিয়েশন করবো উইথ রেসপেক্ট টু আলফা আর উইথ রেসপেক্ট টু বিটা। তাই যদি করি তাহলে উইথ রেসপেক্ট টু আলফা ডিফারেন্সিয়েট করলে আমার এরকম কিছু একটা আসবে। আমি এটাকে ডিফারেন্সিয়েট করব, এই যে এই এক্সপ্রেশনটা আছে সামেশন ই স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু আলফা উইথ রেসপেক্ট টু বিটা। ডিফারেন্সিয়েট করলে আমার উইথ আলফা ডিফারেন্সিয়েট করলে এরকম আসে, ইকুয়াল টু 0। উইথ রেসপেক্ট টু বিটা ডিফারেন্সিয়েট করলে এটা ইকুয়াল টু 0। তাহলে আমার এখানে দুটো এক্সপ্রেশন আসছে, দুটো এক্সপ্রেশন থেকে আমার আননোন হচ্ছে আলফা অ্যান্ড বিটা। আমার দুটো ইকুয়েশনে আসবে এবং দুটো সলভ করলে আমি আমার এক্সপ্রেশন পাবো আলফা অ্যান্ড বিটা। ওকে, লেটস পজ ফর আ ওয়াইল অ্যান্ড সি যে আলফা বিটা বের করার মতো সব কিছু আমার কাছে আছে কি না। আমার আছে আমার এক্স আর ওয়াই, এক্স আই ওয়াই আই টেবলের ডেটাগুলো দেওয়া আছে। তাহলে ওয়াই আই, আমার কাছে কি ওয়াই আই আছে? আছে। এক্স আই স্কোয়ার, তার মানে যে এক্স দেওয়া আছে এটাকে আমি স্কোয়ার করব, তাহলে আমার এক্স আই স্কোয়ার লাগবে। এই যে ডেটাটা আছে এটাকে স্কোয়ার করে আমি আর একটা কলম তৈরি করবো, এক্স আই স্কোয়ার। এক্স আই আছে, এক্স আই ওয়াই আই দুটোকে আমি মাল্টিপ্লাই করবো, দুটোকে মাল্টিপ্লাই করে আমি এক্স আই ওয়াই আই বের করব পয়েন্ট। ওকে, এবং নিচে আমার যত সামেশন আসবে, সামেশন 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 সামেশন, এই হচ্ছে আমার সামেশন। সামেশন অফ ওয়াই আই, summation of xi square, summation of xi, summation of xi, yi. নিচে n কতগুলো ডেটা পয়েন্ট আছে, summation of xi square minus summation of x whole square, সবই আছে। xi আছে, xi square আছে, xiও আছে, and beta n summation of xi yi আছে আমার কাছে, summation of xi আছে, summation of yi, summation of xi square, summation of xi whole square। তাহলে আমার xi yi আমার ডেটা থেকে আমি আমার দেয়া থাকবে, নতুন করে কলম তৈরি করতে হবে এক্স আই স্কোয়ার ওয়াই আই স্কোয়ার, নতুন করে কলম আমাকে তৈরি করতে হবে এক্স আই স্কোয়ার ওয়াই আই স্কোয়ার। আমরা একটা এক্সাম্পল দেখি। The raw material used in the production of certain synthetic fiber is stored in a location without humidity control. Measurements of relative humidity in the storage location and the moisture content. So to make a long story short, আমার কাছে relative humidity আছে x আর moisture content আছে y। তাহলে আমার কি লাগে, x লাগে, y লাগে দেয়া আছে, xi স্কোয়ার লাগবে, x আছে, y আছে, relative humidity, moisture content, এই যে xi দেওয়া আছে এটাকে স্কোয়ার করব, xi yi দুটোকে মাল্টিপ্লাই করে এই চারটা কোয়ান্টিটি আমার লাগবে, xi yi x স্কোয়ার xi yi। তাহলে এগুলো সামেশন xi স্কোয়ার yi xi সামেশন yi xi স্কোয়ার xi yi। ইউজিং দিস আমি আলফার ভ্যালু পাবো -2.51 অ্যান্ড বেটার ভ্যালু পাবো আমি 0.32। যদি আমি করে আমি এই ভ্যালুগুলো পাবো এবং আমার লিনিয়ার মডেল আমি বের করতে পারবো -2.51 plus 0.32x, -2.51 plus 0.32x, and these are the actual points. ডট করে হচ্ছে আমার অ্যাকচুয়াল পয়েন্ট আর লাইন সলিড লাইনটা হচ্ছে আমার এই মডেল। খারাপ না,
মোটামুটি আমার একটা আমি মডেল পেয়ে গেলাম। এখন ধরো আমার প্রশ্ন হচ্ছে যে আমার যদি হিউমিডিটি যদি আমার 50% থাকে, হিউমিডিটি যদি আমার 50% থাকে, তাহলে আমার ময়েশ্চার কন্টেন্ট আমার কত হবে, কত আশা করতে পারি। এখানে ডেটার ভিতরে আমার 50% নাই আমার, তাহলে হিউমিডিটি যদি আমার 50% হয়, তাহলে ময়েশ্চার কন্টেন্ট আমি কত আশা করতে পারি। আমি আমার এই মডেলের ভিতরে x=50 আমি বসিয়ে দেব। বসিয়ে দিলে আমি পাবো, based on this model, let us assume that we want to predict the moisture content if the relative humidity is 50%. Using the model, we can compute minus 2.51 plus 0.32 minus 2.51 plus 0.32 into 50 into 50, আমি পাবো 13.49. Great. অনেক দূর আগিয়েছি। Now there is a dilemma. The dilemma is this. If there is an actual data 50% এর, এই পুরো কোর্স ধরে আমরা যা শিখেছি, জাস্ট নিয়ে আসতেছি আমি, অ্যাকচুয়াল ডেটা যদি 50% থাকে, প্রশ্ন হচ্ছে আমি তো আমার মডেল থেকে তো পেয়েছি যে আমার ময়েশ্চার কন্টেন্ট হবে আমার 13.49. হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে আমি অ্যাকচুয়ালি 13.49 পাবো? আবার রিপিট করি, আমার মডেল থেকে তো আমি পেয়েছি minus 2.51 plus 0.32 into humidity. Humidity 50%, আমি বসালাম, আমার ময়েশ্চার কন্টেন্ট আসলো আমার 13.49. আমি প্রশ্ন করছি যে অ্যাকচুয়াল যদি আমার হিউমিডিটি 50% হয়, ময়েশ্চার কন্টেন্ট 13.49 হবে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি? যা শিখেছি আমরা এই পর্যন্ত, আনফর্চুনেটলি দ্য প্রবাবিলিটি ইজ 0. ওকে, কারণ কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ইজ 0. লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম এস্টিমেশন, আমরা এখন এস্টিমেশনে যাব, এবং এস্টিমেশনে যাওয়ার জন্য আমরা দুটো এক্সপ্রেশন ব্যবহার করব। ওকে, এই দুটো এক্সপ্রেশন ব্যবহার করার জন্য, এস্টিমেশন ইউজ করার জন্য আমার স্যাম্পল কতগুলো আছে? 15টা। এবং যেহেতু আমাকে বলা নাই যে আমার এটা নর্মাল ডিস্ট্রিবিউশন হবে, এই জন্য আমি স্টুডেন্টস টি ডিস্ট্রিবিউশন আমি ব্যবহার করব। ওকে, টি ডিস্ট্রিবিউশন ব্যবহার করার জন্য আমার স্যাম্পল 15টা, ডিগ্রি অফ ফ্রিডম হবে আমার 14. Therefore 15 point student টি ডিস্ট্রিবিউশন, ডিগ্রি অফ ফ্রিডম 14. Therefore মিউ হবে আমার মডেল থেকে আমি যেটা পাচ্ছি, মানে ব্যাপারটা অনেকটা এরকম হবে যে আমার মডেল থেকে 50তে আমি যেটা পাবো, এটা হবে আমার, এই পয়েন্টটা হবে আমার মিউ পয়েন্ট, এটা হবে আমার মিন পয়েন্ট। আর এখানে যে এরারগুলো আছে, এখান থেকে আমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমি প্রেডিক্ট করব। আমি সেটা করছি আমি এভাবে। ওকে, ফর দিস প্রবলেম দ্য প্রেডিকশন ফ্রম দ্য মডেল which is 13.9 is the mean mu. So the mu is 13.49. Since we have 15 sample points, the degree of freedom is 14. Considering a 99% confidence level, আমি 99% confidence level ধরে নিচ্ছি, t টেবিল থেকে আমি t alpha by 2 পাই 2.977, t টেবিল থেকে আমি টি আলফা বাই 2 আমি পাবো 2.977। গত ক্লাসে আমরা টি টেবিলটা আমরা দেখেছিলাম। ওকে, আচ্ছা, এখন সাম স্কোয়ার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন লাগবে। সো আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হবে আমার এই এক্সপ্রেশন, সাম স্কোয়ার অফ এরর ডিভাইডেড বাই n. সাম স্কোয়ার অফ এরর ইজ সাম অফ 1 ডিভাইডেড বাই n, অ্যাকচুয়াল পয়েন্ট মাইনাস মডেল পয়েন্ট, অ্যাকচুয়াল পয়েন্ট মাইনাস প্রেডিকশন করে আমি স্কোয়ার করব, সবগুলোকে যোগ করব, এন দিয়ে ভাগ করব, স্কোয়ার রুট করব। অনেক কিছু বলে ফেলেছি। অ্যাকচুয়াল পয়েন্ট, মডেল পয়েন্ট, স্কোয়ার, যোগ করব, এন দিয়ে ভাগ করব, স্কোয়ার রুট করব। দিস ইজ অলসো নোন অ্যাজ দ্য রুট মিন স্কোয়ার, RMS value বলে, where SSE is the sum square of error, Y are the actual data point, YR is the prediction to the model. From our given data, it comes to be 0.9459.
ওকে, তারপরে সব কিছু যদি আমি বসিয়ে দিই 13.49 minus 2.97 into 2.949 square root of 15 12.763 একইভাবে প্লাস করলে 14.217 therefore এখন আমি বলতে পারবো যে 50% যদি আমার হিউমিডিটি হয় I am 99% শিওর যে ময়েশ্চার কন্টেন্ট হবে আমার 12.73 আর 14.217 এর মাঝখানে। হিউমিডিটি যদি আমার 50% হয় I am 99% শিওর যে আমার ময়েশ্চার কন্টেন্ট আমার 12.76 14.21 এর মাঝে হবে। ফাইনালি গুডনেস অফ ফিট, এটাও মেশিন লার্নিং এর আগে যেটা দেখিয়েছিলাম মেশিন লার্নিং এই প্রেডিকশন করবে, ফাইনালি মেশিন লার্নিং এই প্রেডিকশনও করবে যে আমি যে অ্যাকচুয়াল মডেলিং করতেছি হাউ গুড ইজ মাই মডেলিং, আমি কিভাবে জানবো যে আমার মডেলিংটা ভালো হচ্ছে। এটা করার জন্য আমরা এই শব্দটা এই কথাটা ব্যবহার করি হাউ গুড ইজ মাই ফিট। আচ্ছা এখন একটু আমি প্রশ্নটা কেন আসতেছে, আমার আলফা বিটা বের করার জন্য আমার কি লাগে, আমার কিছু এক্স ভ্যালু লাগে কিছু ওয়াই ভ্যালু লাগে। আলফা বিটা বের করার জন্য আমার কিছু এক্স লাগে কিছু ওয়াই লাগে। এগুলোর ভেতরে তো আমার লিনিয়ার ট্রেন্ড নাও থাকতে পারে, যেমন আমার এক্স ওয়াই প্রেডিক্ট করলে এক্স ওয়াই প্লট করলে যদি আমি এরকম কোনো একটা বিহেভিয়ার পাই তাহলে কি আমি আলফা বিটা ভ্যালু বের করতে পারবো? হ্যাঁ পারবো, তাও আমি বের করতে পারবো, কিন্তু আমার তো ট্রেন্ড তো লিনিয়ার না, আলফা বিটা তো আমি বের করে ফেলেছি। দেয়ারফর আমি যে মডেলটা বের করেছি হাউ গুড ইজ দ্যাট মডেল, এটা বের করার জন্য উই ইউজ মেশিন লার্নিংয়ে ব্যবহার হয় সামথিং কল্ড দ্য পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট, এবং এটা এভাবে ব্যবহার করে। আমি একটু ব্যাপারটা বলি, এক্স অ্যাকচুয়াল পয়েন্ট মাইনাস এক্স বার is the mean, y actual point, y bar is the mean. So summation of x minus x bar into y minus y bar. x minus x bar বের করব, y minus y bar বের করব, দুটাকে গুণ করব, summation করব। x minus x bar whole square summation, y minus y bar whole square summation. Therefore আমরা আগে বের করেছিলাম আমার এই জিনিস লাগবে x minus x bar, নিচে আমার x bar বের করব, y বার বের করব, x minus x বার হোল স্কোয়ার লাগবে, y minus y বার হোল স্কোয়ার লাগবে, আর x minus x বার y minus y বার, এই তিনটা কোয়ান্টিটি আমার লাগবে, নিচে আমার সামেশন থাকবে। তো আমাদের এক্সাম্পল নিয়ে, আচ্ছা এটার এক্সাম্পল আসতেছি, এই কোরিলেশন কোএফিসিয়েন্ট রো আমার কি ইন্ডিকেট করে? রো যদি 1 হয় তার অর্থ হচ্ছে যে সবগুলো পয়েন্ট এক্স্যাক্টলি একটা স্ট্রেট লাইনের উপর আছে, যে লাইনটা বাড়তেছে। রো যদি 0 আর 1 এর মাঝামাঝি হয় তাহলে মোটামুটি একটা ইনক্রিজিং লাইনের আশেপাশে আমার পয়েন্টগুলো আছে। রো যদি আমার নেগেটিভ 1 হয় তাহলে আমার পয়েন্টগুলো একটা ডিক্রিজিং লাইনের উপরে আছে, আর যদি রোগুলো নেগেটিভ 1 আর 0 আশেপাশে হয়, নেগেটিভ 1 আর 0 মাঝে হয়, তাহলে পয়েন্টগুলো আমার একটা রিডিউসিং লাইনের আশেপাশে আছে। আর রো যদি আমার 0 হয় তাহলে আমার পয়েন্টগুলো স্প্রেড। তাহলে এটা দিয়ে মোটামুটি আমি বুঝতে পারি যে আমার লাইনগুলো, আমার ডেটাগুলো ইনক্রিজিং ট্রেন্ড আছে নাকি ডিক্রিজিং ট্রেন্ড আছে। তাহলে আমাদের ডেটার উপর যদি আমরা এটা ইউজ করি তাহলে ইট কামস টু, আমি যদি x minus x bar whole square 85.848, y minus y bar whole square 9.84, দুটাকে গুণ করে সাম করলে 27.75, therefore আমার Pearson's correlation coefficient আছে 27.75 divided by square root of 85 into 9.84, it comes to 0.95. রাফলি এটার অর্থ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে x যদি রাইজ করে, x যদি বাড়ে, then there is a 0.95 probability that y will also rise. If x increases, there's a 0.95 probability that y will also increase. Okay?
সো দিস ইজ পিয়ারসন্স কোরিলেশন কোএফিশিয়েন্ট এবং এর সাথে সাথে আমাদের লেকচার 7 শেষ হচ্ছে এবং এর সাথে সাথে আমাদের কোর্সও আমরা শেষ করেছি। বেসিক থেকে আরম্ভ করে মোটামুটি আমরা অনেক দূর চলে আসছি, অনেক অ্যাপ্লিকেশন পর্যন্ত চলে আসছি। আশা করি অনেক দূর বুঝতে পেরেছে যে স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি কোথায় ইউজ হয় এবং কিভাবে এটা চলে আসে, আমরা চাই বা না চাই এটা চলে আসে, এবং আমরা যদি কোনো জিনিসের বিহেভিয়ার সম্পর্কে যদি আমরা জানতে চাই কীভাবে প্রবাবিলিটি আসে। এবং কোর্স শেষ করছি। আশা করি ভবিষ্যতের অন্য কোনো কোর্সে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ অল ভেরি মাচ।